আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা এসেছি হারুন আর রশিদের পরবর্তী পার্ট আলোচনা করার জন্য। আগের পার্টে হারুন আর রশিদ সম্পর্কে কিছু বিষয় আমরা আলোচনা করেছি। আজকে তার বিষয়ে সংক্ষিপ্ত আরো কিছু আলোচনা করব। চলো বন্ধু, তাহলে আজকের পার্ট শুরু করা যাক। আজ আমরা জানবো হারুন আর রশিদের শাসন আমলের একটা অদ্ভুত এবং আশ্চর্য ঘটনা, যেখানে এক পরিবার চূড়ান্তভাবে গৌরব অর্জনের পর এক রাতেই হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। তারা হলো বার্মাকি পরিবার। এই বার্মাকি বংশের গোড়া মূলত পারস্যে। খালিদ বিন বার্মাকি নামের এক বুদ্ধিমান মানুষ এই বংশের প্রতিষ্ঠাতা। তার বাবা ছিলেন বল্ক অঞ্চলের একটি বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত, কিন্তু পরে খালিদ ইসলাম গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফাদের প্রতি বিশ্বস্তভাবে কাজ করতে শুরু করেন। এই খালিদই প্রথম মুজির হন আব্বাসীয় রাজদরবারে। খালিদ বিন বার্মাকির ছেলে ইয়াহিয়া ছিলেন একজন অসম্ভব জ্ঞানী ও বিচক্ষণ মানুষ। তাকে খলিফা আল মাহদী তার সন্তান হারুনের গৃহ শিক্ষক হিসেবে নিয়োগ করেন। হারুন আর রশিদ তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে শ্রদ্ধাবশত ইয়াহিয়া বিন বার্মাককে তিনি পিতা বলে সম্বোধন করতেন। খলিফা মুসা আল হাদি যখন তার উত্তরাধিকারী হতে হারুন আর রশিদের নাম বাদ দিতে চাইছিলেন, তখন এই ইয়াহিয়া বিন খালিদ বার্মাকি মুসা আল হাদিকে বাধা দিয়েছিলেন, ফলে তাকে কারাগারেও যেতে হয়েছিল। হারুন আর রশিদ যখন খলিফা হলেন, তখন তিনি তিনার বাল্য শিক্ষক ইয়াহিয়া বিন খালিদ বার্মাককে কারামুক্ত করে উজিরের পদ প্রদান করেন এবং তার হাতে সাম্রাজ্যের শাসনভার সম্পূর্ণরূপে ছেড়ে দেন। অবশেষে হারুন আর রশিদের আম্মাজান খাইজুরানের মৃত্যুর পর রাজ্যে তার প্রভাব, তার প্রতিপত্তি কিন্তু হ্রাস পেতে থাকে। অবশেষে 805 খ্রিস্টাব্দে এই ইয়াহিয়া বিন খালিদ বার্মাক মৃত্যুবরণ করেন। ইয়াহিয়া বিন খালিদ বার্মাকির 4 পুত্র ছিল: ফজল, জাফর, মুসা, মুহাম্মদ। তারা বিভিন্ন রাজপদে অধিষ্ঠিত থেকে যোগ্যতা ও কৃতিত্বের সাথে আব্বাসীয় সাম্রাজ্যের খেদমত করছিলেন। ইয়াহিয়ার ছেলে ফজল বার্মাকি ছিলেন হারুনের খুব প্রিয় এবং হারুন আর রশিদের শৈশবের খেলার সাথী। খলিফা হারুন রশিদ তাকে মিশর এবং খোরাসানের শাসনভার অর্পণ করেন। এই ফজল বার্মাকি প্রথম মাহে রমজানে মসজিদে আলো জ্বালাবার রেওয়াজ চালু করেন। খালিদ বিন বার্মাকির অপর পুত্র জাফর ছিলেন হারুন আর রশিদের খুব কাছের বন্ধু। সিরিয়ার শাসনকর্তা হিসেবে হিমারীয় ও মুদারীয়দের দীর্ঘদিনের যে বিরোধী, যে কলহ, সেই কলহকে দমন করা তার একটি স্মরণীয় কীর্তি ছিল। এই জাফর বার্মাকি ইউফ্রেটিস নদীর তীরে আল জাফরি ভবন নামে একটি প্রাসাদ তৈরি করেছিলেন। এই জাফর বার্মাকি ছিলেন একজন কবি এবং শ্রেষ্ঠ বক্তা। আরব ঐতিহাসিকগণ তাকে আহলুল কালাম অর্থাৎ লেখক গোষ্ঠীর জনক বলে অভিহিত করেছেন। এই গৌরবময় পরিবার হঠাৎ করে এক রাতেই ধ্বংস হয়ে যায়। জাফর বার্মাকিকে হত্যা করা হয়, তার মৃতদেহ বাগদাদের সেতুর সামনে ঝুলিয়ে রাখা হয়। ইয়াহিয়া বার্মাকি এবং তার ছেলেরা কারাগারে বন্দী হন, তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু প্রশ্ন হলো একটাই, কেন এমনটা তাদের সাথে করা হলো? এর পিছনে কতগুলি কারণ রয়েছে। প্রথম কারণ বলা হয়ে থাকে, খলিফা হারুন রশিদের বোন আব্বাসা এবং জাফর বার্মাকির মধ্যে গোপন প্রেম ছিল, যার ফলে তাদের গোপনে একটি সন্তান জন্ম হয়। এই ঘটনা যখন খলিফার কানে যায়, তখন তিনি অত্যন্ত রেগে যান। তবে কিছু ঐতিহাসিক বলেন এই গল্পটা গুজব বা ভিত্তিহীন। আসল কারণ ছিল বার্মাকিদের অতিরিক্ত ক্ষমতা ও জনপ্রিয়তা, যা খলিফা নিজে সহ্য করতে পারছিলেন না। তাই এতটাই প্রভাবশালী হয়েছিল যে খোদ খলিফাকেও তাদের কাছে টাকা চাইতে হতো। আর কিছু রাজকর্মচারী এবং অভিজাত সম্প্রদায়ের ঈর্ষা, হিংসা তাদের পতনের পেছনে ভূমিকা রাখে। সব মিলিয়ে খলিফা হারুন আর রশিদ মনে করেন এদের এখনই থামাতে না পারলে আব্বাসীয় খেলাফতেরই ক্ষতি হবে। এবং আশ্চর্যের বিষয়, এত বড় ঘটনা ঘটা সত্ত্বেও রাজ্য কোথাও বিদ্রোহ দেখা দেয়নি। একসময় আব্বাসীয় খেলাফতের স্তম্ভ হিসেবে পরিচিত বার্মাকিরা একদিনে শূন্য হয়ে যায় ইতিহাসের পাতায়। যা আমাদের শিকায় ক্ষমতা যতই হোক, অতিরিক্ত প্রভাব কখনো কখনো পতনের কারণও হয়ে যায়। এই ঘটনার ইতিহাসে নকবাতুল বারামিকা নামে অর্থাৎ বার্মাকিদের বিপর্যয় নামে পরিচিত। 808 খ্রিস্টাব্দে রফি বিন লায়েথের নেতৃত্বে খোরাসানে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। খলিফা হারুন রশিদ এই প্রতিবাদ দমনে নিজেই যাত্রা শুরু করেন। সাথে ছিলেন তার পুত্র মামুন। যখন তিনি তুস নগরীর কাছে সানবাদ নামক স্থানে পৌঁছান, তখনই তিনি অসুস্থ হয়ে পড়ে। তিনি ভাবেন যে জীবনে আর কোনো আশা নেই এবং তিনি হাশিমীয় সৈন্যদের ডেকে একটি কথা বলেছিলেন,
হে যুবকরা, একদিন বৃদ্ধ হবে, জন্মালে মরতে হবে। আমি তোমাদের 3টি উপদেশ দিচ্ছি। বিশ্বস্ততা সহকারে কাজ করো, খলিফার প্রতি অনুগত থেকো, পরস্পর একযোগে থেকো। মামুন ও আমিন 2 পুত্রের প্রতি যত্ন নিও। যদি কেউ অন্যরূপ চলাফেরা করে তাকে বাধ্য করো সে অবাধ্য আচরণ যাতে সে না করে। তিনি সানবারে 2 দিন অবস্থান করলেন এবং ওই 4 জমাদিউস সানি 193 হিজরি 809 খ্রিস্টাব্দে শনিবার ওই স্থানে তিনি মৃত্যুবরণ করলেন। খলিফা হারুন রশিদ এমন একজন খলিফা ছিলেন যিনি শুধু ইসলামের ইতিহাসেই নয়, সারা বিশ্বের ইতিহাসে একজন অসাধারণ শাসক হিসেবে পরিচিত। তাকে বলা হয় আব্বাসীয় খলিফাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং একই সঙ্গে একজন বিশ্বনায়ক। ঐতিহাসিক পিকে হিক্তি বলেন, নবম শতাব্দীতে 2 জন বিশাল প্রভাবশালী নেতা ছিলেন, ইউরোপের শারমিলেন আর ইসলামী জগতে হারুন রশিদ। তিনি শুধু একজন শক্তিশালী খলিফা ছিলেন না, ছিলেন মানবিক, ধর্মপ্রাণ, শিক্ষানুরাগী। তিনি প্রজাদের মঙ্গলের জন্য সাম্রাজ্যের সর্বত্র স্থানে মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল, সরাইখানা প্রভৃতি তিনি নির্মাণ করেছিলেন। ঐতিহাসিক হিট্টি বলেন, খলিফা হারুন রশিদই সর্বপ্রথম জনসাধারণের সুবিধার জন্য বিমানস্থান বা হাসপাতাল নির্মাণ করেন। তিনি ছিলেন জনপ্রিয় ও মানুষপ্রেমী শাসক। নিজেই ছদ্মবেশ ধারণ করে রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন মানুষ কেমন আছে, কারো কোনো কষ্ট হচ্ছে কিনা। তার শাসন আমলে ব্যবসায়ী, তীর্থযাত্রী, এমনকি সাধারণ মানুষও নিরাপদে চলাফেরা করতে পারতেন, যা তার সময়কার শাসন ব্যবস্থার সফলতার চিহ্ন। তার আমলে বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত ও সমৃদ্ধ শহর। বাগদাদের রাজপ্রাসাদ, কাফেলা, বিলাসবহুলতা, বাণিজ্যের ব্যস্ততা আর জ্ঞানের আবহ সব মিলিয়েছিল এক স্বপ্নের নগরী। হারুন রশিদ ছিলেন জ্ঞানের প্রকৃত সমর্থক। তিনি পাণ্ডুলিপি অনুবাদে অর্থ বরাদ্দ করেন। তার সময় 794 থেকে 95 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠা করা হয় প্রথম কাগজ কল। তিনি সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞানকে বড় মর্যাদা দেন। তার সবাই ছিলেন অনেক বিখ্যাত পণ্ডিত, কবি, জ্ঞানীগুণী মান্য ব্যক্তি, যেমন ঐতিহাসিক ওয়াকিদি, বিখ্যাত ব্যাকরণবিদ আসমাই, শফিউল্লাহ আব্দুল্লাহ বিন ইদ্রিস, চিকিৎসক জিবরিল, কবি আবু নুয়াস, আবুল আতাহিয়া, ইমাম শাফেঈ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই প্রমুখ জ্ঞানীগুণী ব্যক্তি তার রাজ দরবারকে অলঙ্কিত করেছিলেন। শুধু তাই নয়, ইব্রাহিম মুসলি তার সময়ের প্রসিদ্ধ গায়ক ছিলেন। এই ইব্রাহিম মুসলির গুণে খলিফা হারুন রশিদ এত মুগ্ধ হয়েছিলেন যে তাকে 15,000 দিরহাম পুরস্কার ছাড়াও প্রতি মাসে নিয়মিত 10,000 দিরহাম ভাতা দিতেন। তিনি সন্দেহ প্রবণ হলেও ন্যায় বিচারে ছিলেন আপোষহীন। তার সময় ইসলামী আইন ও সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। প্রধান কাজী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হানাফি মতবাদ প্রতিষ্ঠায় তিনি বড় ভূমিকা রাখেন। খলিফা আল মানসুর যে পথ শুরু করেছিলেন, হারুন রশিদ সেটিকে আরো বিস্তৃত করেন। তিনি আন্তর্জাতিক সম্পর্কেও ছিলেন বিচক্ষণ। চীন, ফ্রান্স সহ অনেক দেশের সঙ্গে তিনি উপঢৌকন বিনিময় করতেন। বিশেষ করে ফ্রান্সের সম্রাট শারমিলেনের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ঐতিহাসিক। তিনি শারমিলেনকে উপহার দেন এক অদ্ভুত ঘড়ি, যেটি ঠিক সময় হলে যান্ত্রিকভাবে পুতুল নড়াচড়া করত এবং ঘণ্টা বাজত। এই উপহার ইউরোপে চমক সৃষ্টি করে এবং ইসলামী সভ্যতার বৈজ্ঞানিক উৎকর্ষের প্রমাণ দেয়। খলিফা হারুন রশিদ ছিলেন এক ব্যতিক্রমী শাসক, সমর নায়ক, জ্ঞান পিপাসু, জনদরদী, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ, যার শাসনামলে মুসলিম বিশ্ব ঐশ্বর্য, জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির শিখরে পৌঁছে যায়। তার মৃত্যুতে অনেকে বলেন হারুন রশিদের অধ্যায় শেষ হয়ে গেল, কিন্তু ইতিহাস বলে তার নাম ও গৌরব চিরকাল অমর হয়ে গেল।